আসসালামু আলাইকুম প্রিয় আইনজীবী বন্ধুরা, সকলকে আমার ওয়ার্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা 2024 সালের আগামী 10/5/2024 তারিখে হাইকোর্টে রিটেন এক্সাম দিতে যাচ্ছেন, সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, পরীক্ষা খুবই সন্নিকটে। আশা করি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা সফল কাম হন, সেই প্রত্যাশাই করি। আজকে আপনাদের সামনে আলোচনা করব মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন, ড্রাফটিং এবং ডিটেল বিষয়ে একটি শর্টকাট মিউজিক্যাল থিওরির মাধ্যমে যে কোনো প্রশ্নের সহজ এবং ইজি কৌশলে আনসার করার কৌশল এবং একটি প্রশ্নকে আইডেন্টিফাই করা সমস্ত কৌশলের বিষয়ে আজকে একটি সহজ থিওরি নিয়ে আপনাদের সামনে শর্টকাট আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং এই ভিডিও লিংকের পরে যারা এই ভিডিও লিংকটা শুনছে তাদের এই সিভিল রিভিশনের ব্যাপারে আর কোনো প্রকারের কনফিউশন ইনশাআল্লাহ থাকবে না। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা সরাসরি হাইকোর্ট ডিভিশনে সিভিল ড্রাফটিং এবং প্রাসঙ্গিক বিষয়ে বলে নেওয়া ভালো। আমার লক্ষ্য হলো আপনারা যারা হাইকোর্টের রিটেন পরীক্ষার্থী তাদের এই স্বল্প সময়ে শুধুই পরীক্ষার জন্যই নয়, লাইফ টাইম একটি রিভিশন মামলার ড্রাফটিং এবং এর সম্পূর্ণ কৌশল এবং আইনি প্রক্রিয়া ইনশাআল্লাহ আপনাদের সামনে অতীব সংক্ষিপ্তভাবে ড্রাফটিং প্রক্রিয়া এবং একটি প্রশ্নকে অ্যানালাইজ করে যথাযথ সময়ে প্রপারলি আনসার করা যায় এবং পরবর্তীতে শুধু পরীক্ষা নয়, আপনাদের প্র্যাকটিক্যাল বা বাস্তব জীবনে প্র্যাকটিসকালীন সময়েও যেন সিভিল ড্রাফটিংয়ের ব্যাপারে আর কোনো ধরনের কনফিউশন না থাকে। আপনারা একটি বক্তব্য বা একটি প্রশ্ন, একটি মামলা দেখা মাত্রই কী করে আপনারা আইডেন্টিফাই করবেন এটা কখন কোন সেকশনে কিভাবে মহামান্য হাইকোর্টে সিভিল মামলা দায়ের করতে হবে, এর স্ট্রাকচার এবং একটি সিভিল মামলার অতীব গুরুত্বপূর্ণ পার্ট হলো কজ অফ অ্যাকশন। এই কজ অফ অ্যাকশনটা নিয়ে অনেক শিক্ষার্থী বন্ধুরা আছেন যাদের মধ্যে এলোমেলো একটি এলোমেলো ভাব হয় যে কখন কিভাবে কজ অফ অ্যাকশনটাকে মেক করতে হবে বা সাজাতে হবে। আশা করি আজকের এই আলোচনার পরে আপনাদের মধ্যে এই কনফিউশন বা এই এলোমেলো ভাবটি আর ইনশাআল্লাহ থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হাইকোর্ট রিভিশনের আজকের আলোচনায় সেকেন্ড পার্ট। ইতিপূর্বে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি রিভিশনের প্রথম পার্ট হিসাবে। সেই অংশে আমি একটি মামলা অ্যানালাইসিস, সেকশন ওয়ারি, কখন কোন সেকশনে আমাদেরকে হাইকোর্ট ডিভিশনে সিভিল রিভিশন দায়ের করতে হবে, সমস্ত বিষয়ে অতীব সংক্ষিপ্তভাবে ডিটেল বিষয়টা আলোচনা করা হয়েছে।
আপনারা যারা আমার এই পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, আশা করি আপনাদের যাদের এই কনফিউশনের জায়গাটা আছে তারা ক্লিয়ার হয়ে নেবেন। পূর্ববর্তী ভিডিওটা দেখে নিলে ইনশাল্লাহ আপনাদের সেই কখন কোন সেকশনে হাইকোর্ট ডিভিশনে কিভাবে সিভিল রিভিশন দায়ের করতে হবে সেই বিষয়টি আর কখনোই অস্পষ্ট থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সিভিল রিভিশন পার্ট 2 এবং এই অংশে আমি চেষ্টা করব, যেহেতু সিভিল রিভিশনটি অত্যন্ত ব্রড ম্যাটার এবং অত্যন্ত অনেকগুলি প্রক্রিয়ার মাধ্যমে সিভিল ড্রাফটিংটাকে সমাপ্ত করতে হয়, সেই সমস্ত বিষয়ে আজকে আমি ড্রাফটিংয়ের বিষয়টি স্বল্প পরিসরে আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি ইন দ্য ম্যাটার অফ এর অধীন যে পার্টগুলি আছে সেই পার্টগুলি কিভাবে ফিল আপ করতে হয় এবং কজ অফ অ্যাকশন, একটি মামলার যেভাবেই হোক না কেন কজ অফ অ্যাকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কজ অফ অ্যাকশনের মাধ্যমে এক্সামিনার তথা অনারেবল জাস্টিসরা মার্ক করে নেবে যে ওনার প্রশ্নটা আসলে উনি কি বলতে চাচ্ছে, কি বলবে। যার কজ অফ অ্যাকশনটা কমপ্লাই হয়ে গেল ফুললি, ইনশাল্লাহ পরবর্তীর বিষয়গুলি ড্রাফটটা কমপ্লিট করে গেল, ইনশাল্লাহ আপনারা সফল কাম হবে। এই কথাগুলি এই জন্যই বলছি, এটা শুধু আজকে যে কথাগুলি বলবো সমস্ত বিষয়গুলি পরীক্ষাকে মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রিক বলছি। যখন আপনারা হাইকোর্টের প্র্যাকটিস করবেন তখন সমস্ত বিষয় মামলার ডিমান্ড, আজকের যে আলোচনাটা থাকবে এটা থাকবে শর্টলি। আর প্র্যাকটিক্যালি যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন মামলার পারিপার্শ্বিকতা সমস্ত কিছু কি ডিটেল করাই উত্তম। কিন্তু পরীক্ষার বেলা একটি ড্রাফটিং করতে গিয়া ডিটেল করব বাট শর্ট করব, কেন নয়, পরীক্ষায় আমার যে বিষয়গুলি ডিমান্ড করে সেই বিষয়গুলিকে আমি উপস্থাপন করাটাই আমার লক্ষ্য, যেন অহেতুক আমরা খুব বেশি ডিটেল করতে যাব না, তাহলে সময় কভার করা যাবে না, এবং সময় যদি কভার করা না যায় তাহলে আপনার এত ডিটেল করার কোনো মানে হয় না। বিদায় আমরা প্রপারলি আনসার করব বাট শর্টলি করব। তাই আমি বলছি, আমার স্লোগান হলো শর্টলি মিউজিক্যাল থিওরির মাধ্যমে সিভিল রিভিশনকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আজকের এই আলোচনার পরে সিভিল রিভিশন নিয়ে লাইফ টাইম আর কোনো কনফিউশন থাকবে না এবং প্র্যাকটিক্যাল হাইকোর্টে প্র্যাকটিসকালও আপনাদের সহায়ক হবে। সম্মানিত বিজ্ঞানজীবী বন্ধুগণ, আজকের আলোচনায় সরাসরি চলে যাচ্ছি। আমরা প্রথমে ড্রাফটের শুরু থেকে একটি ড্রাফট কোথায় থেকে শুরু করতে হয়, কীভাবে কমপ্লিট শেষ পর্যন্ত ড্রাফটটা সমাপ্ত করতে হয়, সমস্ত বিষয়ের প্রাসঙ্গিক বিষয়গুলি সংক্ষিপ্তভাবে আপনাদের জ্ঞাতার্থে রিপ্লাই করে যাচ্ছি। আশা করি আপনারা অবগত আছেন, যেহেতু আপনারা ইতিমধ্যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। অতঃপর এই কনফিউশনটা আপনাদের যাদের মধ্যে আছে, একটা ড্রাফট কোথায় থেকে কিভাবে পার্ট টু পার্ট কোনটার পরে কোনটা হবে, কিভাবে একটি সিভিল ড্রাফটকে মেকিং করতে হবে, এই প্রত্যেকটি পার্ট ইনশাআল্লাহ আপনাদের সামনে খুব স্বল্প সময়ে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ উপস্থাপন করব। তবে প্রিয় বন্ধুরা, চলুন আমরা সরাসরি ড্রাফটের আলোচনার দিকে চলে যাই। ড্রাফটের শুরুতেই খাতার বাম পাশে
3.5 থেকে 4 ইঞ্চি উপরে, 3.5 থেকে 4 ইঞ্চি ডান পাশে, 1 থেকে আধা ইঞ্চি নিচের অংশে, 1 থেকে আধা ইঞ্চি। এই মাঝের যে ব্ল্যাঙ্ক অংশটা থাকবে খাতা, ওই অংশেই আমরা আমাদের ড্রাফটিংটা লিখতে হবে। তো শুরুতেই লেফট কর্নারের মার্জিন থেকে আমরা ডিস্ট্রিক্টের নামটি উল্লেখ করব। প্রশ্নে অনেক সময় ডিস্ট্রিক্টের নাম উল্লেখ থাকে, যে ডিস্ট্রিক্টের নাম থাকে আমরা সেই ডিস্ট্রিক্টটিকে হুবহু ওই অংশে মেনশন করব। আর যদি প্রশ্নে পাসিং কোডের সরাসরি কোন জেলা থেকে, এই প্রশ্নে এই কথাটি অনেক সময় হাইড থাকে, এইরকমটা যদি হয় যে কোন জেলার কোডে ওই ইনফর্ম জাজমেন্টের অর্ডারটা পাস করছে, সেই জুরিসডিকশন কোড এরিয়াটার নাম উল্লেখ নেই, সেই ক্ষেত্রে আপনারা ইয়াজুয়াল যে কোনো ডিস্ট্রিক্টের নামই ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা শুরুতে ডিস্ট্রিক্টের নাম লিখব। এরপরের অংশে পেজের মধ্য অবস্থায়, মাঝামাঝি অবস্থায়, মিডল মার্জিনে আমরা লিখব মহামান্য হাইকোর্টকে আমরা মেনশন করব। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন, এই কথাটি আমরা কোর্টকে মেনশন করব। এর পরের অংশে লিখব জুরিসডিকশন। যেহেতু আজকে আমরা সিভিল রিভিশন নিয়ে আলোচনা করছি, আমরা শুধু সিভিলের বিষয়টাই বলব। সিভিল রিভিশনাল জুরিসডিকশন। এরপরে লিখব সিভিল রিভিশনাল নাম্বার ডট ডট অফ ডট ডট। এই ডট ডট অফ ডট ডটের জায়গায় আপনার যে প্রশ্নটি আসবে, সেই প্রশ্নে যদি মামলার নাম এবং সালের কথা উল্লেখ থাকে, তাহলে ওই ডট ডটের জায়গায় বসায় দিতে হবে। আর যদি স্পেসিফিক কোনো মামলার নাম্বার এবং সালের কথা উল্লেখ না থাকে, অনেক সময় দেখা যায় যে প্রশ্নে মামলার নাম্বার বা সালের কথা ইন্ডিকেট করা থাকে না, সেই ক্ষেত্রে ওই জায়গাটা ডট 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 ডটই থাকবে, তাতে কোনো সমস্যা নাই। চাইলে আপনারা কাল্পনিকভাবে লিখতে পারেন, নো নিড, এটা কোনো প্রয়োজন নেই, ডট ডট থাকলেই হবে। এরপরের অংশে একটি গুরুত্বপূর্ণ অংশ। ওই গুরুত্বপূর্ণ অংশ এই জন্য বলছি যে একটি মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি রিভিশন ড্রাফট করতে গিয়ে, রিভিশন ড্রাফটিংয়ে 3 টাইমস, 3 বার ইন দ্য ম্যাটার অফ এর অধীন পার্ট টু পার্ট অংশ আসে। সেই 3 টাইমস ব্যাপারটা মাথায় রাখতে হবে যে একটি সিভিল রিভিশন দায়ের করতে 3 বার ইন দ্য ম্যাটার অফ লিখতে হয়। এটা কতবার লিখতে হয় মনে রাখবেন, 3 টাইম, 3 বার, এর বেশিও না এর কমও না। এটা সিভিল রিভিশনের বেলা, অন্যান্য পিটিশনের বেলা কম বেশি হইতে পারে, আলোচনার সময় অন্যান্যগুলি ইনশাল্লাহ ক্লিয়ার করা হবে। তো এই ক্ষেত্রে প্রথম ইন দ্য ম্যাটার অফ এর অধীন আমরা লিখব আমরা যে সেকশনে সংক্ষুব্ধ আদেশের এগেনিস্টে মহামান্য হাইকোর্টে রিভিশনের প্রেয়ার দিতে যাচ্ছি, এই সেকশনটাকে আমরা মেনশন করব। তাহলে সেকশনটা কি হবে এটাও মনে রাখতে হবে, শুধুমাত্র 2টা সেকশনের অধীনেই নিম্ন আদালতের অর্ডারের এগেনিস্টে সংক্ষুব্ধ পক্ষ
যে মামলাটি সিভিল মামলাটি আনয়ন করেন, সেই ক্ষেত্রে দুইটা সেকশনকেই মেনশন করতে হয়। আর সেই দুইটা সেকশন হলো 115(1) আরেকটি হলো 115(4) সিপিসি। অর্থাৎ একশো 15(1) এবং 115(4) এই দুইটা সেকশনের আলোকে আমাদেরকে মহামান্য হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করতে হয়। তাহলে আমরা প্রথম ইন দ্য ম্যাটারের 115(1) 115(4) কখন কোনটা হবে, এই বিষয়টা যদি আপনাদের মাঝে, যারা আপনারা আমার এই আলোচনাটা শুনছেন, এই বিষয়টা যদি আপনাদের মাধ্যমে কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের দ্বন্দ্ব থেকে থাকে, এইটা লাইফ টাইম ক্লিয়ার হওয়ার জন্য, যেহেতু আজকে আমি রিভিশনের পার্ট 2 নিয়ে আলোচনা করছি, ইতিপূর্বে আমি আরেকটি ভিডিও লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, যেখানে কখন কোন সেকশনের অধীনে মহামান্য হাইকোর্টে আমাদেরকে রিট পিটিশন দায়ের করতে হবে, এই বিষয়টা দেখে নিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আজকের আলোচনা হলো প্রথম ইন দ্য ম্যাটারের অধীনে আমরা প্রথমেই যে সেকশনে মামলাটা করতে যাচ্ছি, রিভিশনটা করতে যাচ্ছি বা প্রতিকারটা চাচ্ছি, এই সেকশনটা উল্লেখ করব। এই অংশে আমরা লিখব। আরেকটি কথা মনে রাখবেন, যেহেতু আমরা বলছি যে শর্টলি আমরা আনসার করব, অতএব আমরা খুব বেশি ডেকোরেট করতে যাব না, খুব বেশি ডিটেলস করতে যাব না। আমি সম্পূর্ণ অংশকে প্রত্যেকটি পার্ট বাই পার্ট যতটুকু না হলেই নয়, আমি শর্টের উপরেই ইনশাল্লাহ বলবো। এতে সময় সাশ্রয়ী হবে এবং প্রশ্নের ডিমান্ডও কমপ্লাই হবে। তাহলে প্রথম ইন দ্য ম্যাটারের অধীন আমরা লিখব অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 115(1) অথবা 115(2) অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এই কথাটা আমরা সংক্ষিপ্তভাবে লিখে নিলেই হবে। ডিটেল করার প্রয়োজনে ডিটেল চাইলে লেখা যায় এই অ্যাপ্লিকেশন ফর সিভিল, কিন্তু ফর সিভিল আইন আর দরকার নেই। আমি এই সেকশনটাই সিভিলের জন্য, যেহেতু সিভিলকেই প্রয়োগ করে, বিধায় এই শব্দগুলি আনা, এক এক করে এক একটি শব্দ আনা, এক এক সময় এক এক শব্দ আনা, ডিটেল করা, নানাভাবে ডিটেল করা যায়, করতে গিয়ে ব্যাপক হয়। এতে পরীক্ষার সময় স্বল্পতার কারণে আনসার করতে নানা সমস্যার সম্মুখীন হইতে হয়। সেই সমস্ত আশঙ্কাকে মাথায় রেখে এবং বিজ্ঞ আইনজীবীদের বিগত দিনের নানা সমস্যাগুলিকে মাথায় রেখে আমার এই মিউজিক্যাল শর্ট থিওরি নিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমরা প্রথম অংশে সেকশনটা লিখে নিব। একটু দ্রুত বলার চেষ্টা করব, শর্টলি বলবো, বাট একটু দ্রুত বলার চেষ্টা করব, অনেক সময়ের ব্যাপার, আশা করি আপনারা বুঝে নেবেন। প্রথম ইন দ্য ম্যাটার গেল, কয়টা ইন দ্য ম্যাটার? 3টা ইন দ্য ম্যাটারের অপশন একটি সিভিল মামলা ড্রাফট করতে প্রয়োজন হয়, কমও না বেশিও না, 3টা ইন দ্য ম্যাটার। প্রথম ইন দ্য ম্যাটার, লেট মি ফিনিশ। সেকেন্ড ইন দ্য ম্যাটার, এন্ড লিখে ইন দ্য ম্যাটার অফ। পাশাপাশি মনে রাখবেন, এখন যে অপশনগুলি আমি বলছি ইন দ্য ম্যাটার অফ, এই অংশগুলি আবার ক্যাপিটাল লেটারে লিখতে হবে। অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ,
আমরা পক্ষদের পার্টিদের যিনি রিভিশনের দরখাস্ত আবেদন করছেন ওনার বর্তমান অবস্থান হলো পিটিশনার, আর যার বিরুদ্ধে করছেন ওনার বর্তমান অবস্থান হলো অপোজিট পার্টি। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এই সমস্ত বিষয়ে অবগত রয়েছেন। তো দ্বিতীয় ইন দ্য ম্যাটারের অধীনে আমরা পক্ষদের নাম, অ্যাড্রেস এবং পেজের ডান পাশে নিচে উনি পিটিশনার এবং প্রিভিয়াস মামলার ওনার পজিশনটা কি ছিল অর্থাৎ ওনার পরিচয়টা তুলে ধরে। ধরুন এখন যিনি রিভিশনটা দায়ের করছেন এখন ওনার পজিশন হলো পিটিশনার। তো এর আগে এই মামলাটা যখন ট্রায়াল কোর্টে ছিল তখন ওনার পজিশনটা কি ছিল, উনি কি প্লেন্টিফ ছিলেন নাকি উনি ডিপেন্ডেন্ট ছিলেন, যাই ছিলেন, এই কথাটা এই জায়গায় উল্লেখ করে নিতে হবে। এইভাবে পার্টিদের নাম আসবে। প্রথম আসবে যিনি দরখাস্তটা দায়ের করছেন ওনার নাম, ঠিকানা, পিটিশনার অ্যান্ড যা ছিল ভার্সাস, এই ভার্সাস পরবর্তীতে যিনি এই মামলায় অপোজিট পার্টি ওনার নাম, ঠিকানা, ডিটেলস এবং ওনার পরিচয় লিখে নেব এবং পাশাপাশি এই সিবি রিভিশনাল মামলার সুইট বিলু বা অ্যাপ্লিকেশন বিলু এই কথাটা আমরা লিখে নিব। যদি প্রশ্নে সুইট বিলুর কথা উল্লেখ থাকে তাহলে আমরা যা উল্লেখ থাকবে তাই লিখব, আর যদি উল্লেখ না থাকে তাহলে উল্লেখ করার দরকার নেই, আমরা ডট ডট অ্যাপ্লিকেশন বিলু এডের টাকা ডট ডট সুইট বিলু এডের টাকা ডট ডট এভাবে লিখে গেলেও লিখলেই হবে। তো বন্ধুরা এগুলো তিনটা ইন দ্য ম্যাটার অফ এ পার্ট, এর মধ্যে দুইটা সমাপ্ত। এখন হলো 3 নাম্বার লাস্ট ইন দ্য ম্যাটার অফ অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ। আর এই অংশটি অতীব গুরুত্বপূর্ণ, যে অংশটিকে ওই মামলার প্রত্যেকটি মামলায় হার্ড অফ পিটিশন বলা হয়। অর্থাৎ এই দরখাস্তের মূল হৃৎপিণ্ড হলো এই 3 নাম্বার পার্টটি। আর এই 3 নাম্বার পার্টে যদি কোনো রকম যদি ভুল হয়, ব্যত্যয় ঘটে, তো ধরে নেবেন আপনার টোটাল মামলাটাই আদালতের দৃষ্টিতে অগ্রাহ্য বলে গণ্য হবে এবং মহামান্য জাস্টিসরা যখন খাতা এক্সামিন করবেন তখন এই অংশে যখন দেখবেন কোনো রকমের ভুল রয়েছে, ধরে নেবে উনি প্রশ্নটি ভালো বুঝেন নাই বা হাইকোর্টে প্র্যাকটিস করার মতো মানসিক প্রস্তুতি ওনার এখন ঘাটতি রয়ে গেছে। অর্থাৎ ওনারা নেতিবাচক চিন্তা করবেন, এই জায়গায় কোনো অবস্থায় ভুল করা যাবে না। এই অংশটুকু যদি সঠিক থাকে আর বাকি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি ফরম্যাট মেনটেন করেন ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবেন। এরপরে আরেকটা বিষয় আছে প্রেয়ার পোরশন, যাক আলোচনা আসবো প্রেয়ার পোরশন নিয়ে ইন দ্য ম্যাটার অফ। তাহলে এখন 3য় নাম্বার ইন দ্য ম্যাটার অফ এর অধীন
আমরা লিখব কজ অফ অ্যাকশন। আমরা যে কজ অফ অ্যাকশন, যে জাজমেন্ট অ্যান্ড আদেশের এগেনিস্টে সংক্ষুব্ধ হয়ে এই মামলাটি আনয়ন করা হচ্ছে, ওই কজ অফ অ্যাকশনটা দেখে বিজ্ঞ আদালত ওই মামলাটি আমলে যাবে কি যাবে না, বা বিচারে কোন দিকে মুভ করবে, বিজ্ঞ আদালত এর উপরে প্রাথমিক একটা মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়ে নিবে। তাহলে বুঝতে পারছেন যে এটা অতীব গুরুত্বপূর্ণ। আপনি সবই গুছালেন, যদি ইন দ্য ম্যাটার অফ অংশে কোনোরকম ব্যত্যয় ঘটে তাহলে আপনার সমস্ত কিছুই পরিশ্রমটাই বৃথা। তা আপনার এই পরিশ্রমটা কোনো ফলদায়ক বা কোনো কার্যকরী কিছু হবে না। তাহলে ইন দ্য ম্যাটার অফ, তৃতীয় ইন দ্য ম্যাটার অফ এর অধীন কজ অফ অ্যাকশনের বিষয়টা মাথায় রাখতে হবে। অনেকটা সময় নিয়ে বলছি, বিষয়গুলি ডিটেল করতে গিয়ে একটু ডিটেল আলোচনা করতে হয়, আদারওয়াইজ অনেকের মধ্যে সংশয় থেকে যায়। এই সংশয়গুলিকে ক্লিয়ার করার জন্য বারংবার একটি পার্টকে রিপ্লাই করতে হচ্ছে। অনেকেই হয়তো আছেন যারা এই অংশগুলি আপনারা ভালো জানেন, ভালো বোঝেন। আমি আপনাদের জন্য নয়, শুধু আপনাদের উদ্দেশ্যে নয়, আমার এই আলোচনা, আমার এই প্রচেষ্টা যারা দুর্বল, যারা বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার নয়, তাদের জন্য। তাতে যদি তাদের কোনো তাদের উপকারে আসে, সেটাই আমার এই পরিশ্রম সার্থক বলে আমি মনে করি। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। ইন দ্য ম্যাটার অফ লাইফ টাইম ক্লিয়ার, শুধু পরীক্ষা নয়, আপনার প্র্যাকটিস লাইফেও লাইফ টাইম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আলোচনা করতে গিয়ে, বিস্তারিত কথা বলতে গিয়া প্রাসঙ্গিক বিষয় আলোচনা নিয়ে আসছি, কারণ প্রাসঙ্গিক বিষয়গুলিকেও ওভারকাম করা যাবে না। কিন্তু যে বিষয়গুলি অতীব গুরুত্বপূর্ণ, বাকি বিষয়গুলি মুখস্থ করাও চলে, কিন্তু কজ অফ অ্যাকশন মুখস্থ করার বিষয় নয়। ইন দ্য ম্যাটার অফ এর অধীন তিনটা ইন দ্য ম্যাটার অফ, দুইটা আপনি মুখস্থ করতে পারবেন, অন্য অন্য ফরম্যাট মুখস্থ করতে পারবেন। কজ অফ অ্যাকশন কখনোই মুখস্থ করা যাবে না, অঙ্ক কখনোই মুখস্থ করা যাবে না। আপনি কবিতা মুখস্থ করতে পারবেন, প্রয়োজনে গল্প মুখস্থ করতে পারবেন, ইতিহাসের কোনো পাঠও মুখস্থ করা যাবে, বাট অঙ্কের সূত্র হুবহু প্রয়োগ করতে হবে। সূত্র মুখস্থ করতে পারেন, প্রায়োগিকভাবে মুখস্থ বলতে আমি বোঝাচ্ছি যে কিছু বিষয় আছে, আমি আজকে যা শিখলাম, ধরুন আমি একটি কবি নজরুলের একটি কবিতার কোনো একটি পাঠ না হয় মুখস্থ করলাম, তবু বলেই আশা করলাম, কিন্তু একটি অঙ্ক মুখস্থ করে হুবহু নাও হইতে পারে। কেন নয়? প্রত্যেকটি ম্যাথেই চলে সুনির্দিষ্ট একটি থিওরিতে। তেমনি এই কথাগুলি বারবার বলার কারণ হলো কজ অফ অ্যাকশনটা অতীব গুরুত্বপূর্ণ এবং একটি সুস্পষ্ট থিওরির মাধ্যমে
অত্যন্ত সহজ একটা থিওরি। এর পূর্বে কেউ এভাবে আপনাদের সামনে এভাবে উপস্থাপন করছে কি না আমি জানি না। অনেকেই আমাদেরকে অনেকভাবেই বুঝায়, কিন্তু বেলা শেষে দেখা যায় অনেক শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা হয়েছে, অনেক পরীক্ষার্থীদের সাথে কথা হয়েছে, এরা যথেষ্ট মেধাবী, যথেষ্ট ভালো বুঝে, কিন্তু ওনাদের কথা ভিন্ন। বাট এই গজব অ্যাকশনের বেলায় অনেকেই গুলমেল করে ফেলে। কেন? খুব জটিল বিষয়টা কিন্তু এরকম না। শুধু বিষয়টা জানার কৌশলটা যদি রপ্ত করা যায়, এই জন্য আমি বলছি যে লাইফ টাইম গজব অ্যাকশন নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় আইনজীবী বন্ধুরা, আপনাদের জন্য প্রত্যাশা করি আপনারা আপনাদের এই আগামী পরীক্ষায় সকলেই সফলকাম হবেন। তো গজব অ্যাকশনের বিষয়টা এখন বলছি, দয়া করে খুবই মনোযোগ দিয়ে প্রয়োজনে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্রয়োজনে এখন আমি যে কথাগুলি বলবো প্রয়োজনে আপনারা ছোট্ট একটা নোট করে নেন। লাইফ টাইম কজ অফ অ্যাকশন এনি কাইন্ড অফ ড্রাফট। আজকের মূলত আলোচনা করছি সিভিল ড্রাফট নিয়ে, পাশাপাশি আমি বলছি এনি কাইন্ড অফ ড্রাফট, সিভিল, ক্রিমিনাল, এনি পিটিশন, যখন যে মামলাই করেন না কেন, যে সমস্ত দরখাস্তে বা মামলায় গজব অ্যাকশন আছে, আজকের পরে আর কোনো মামলার গজব অ্যাকশনের কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। আমরা খুব বেশি ডেকোরেট করতে যাব না, অনেক প্রশ্নে অনেক ডেকোরেট আছে না, তা দূষণীয় নয়। বাট আমি পরীক্ষার্থী বিদায়, আপনারা যারা পরীক্ষার্থী, আপনাদের টার্গেট হলো পরীক্ষার ডিমান্ডটা ফিল আপ করা। ইনশাআল্লাহ আপনারা মহামান্য হাইকোর্ট ডিভিশন আইনজীবী হয়ে পরবর্তী সময়ে আপনারা সুন্দর করে ডেকোরেট করতে পারবেন, এখনই সময় না। আসুন আমরা সরাসরি কজ অফ অ্যাকশনে চলে যাই। চারটি সূত্র, সরি একটি সূত্রের চারটি পার্ট, চারটি পার্ট আর 8টি পার্ট। গজব অ্যাকশনের 4টি পার্ট। কয়টা পার্ট বললাম? 4টি পার্ট, 4টি অংশ। আবার 4টি পার্টের 8টি পার্ট হইতে পারে, 4টি পার্টের 8টি পার্ট হইতে পারে। যখন আমরা 115 এক সেকশন দ্বারা মহামান্য হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করব, তখন পার্ট হবে 4টি। কয়টি? 4টি। কথাটা মনে রাখবেন। যখন মহামান্য হাইকোর্টে 115 এক সেকশন ধারা রিভিশন দায়ের করব, তখন কজ অফ অ্যাকশনের পার্ট থাকবে 4টি। যখন 115(4) দ্বারা লিভ ফর রিভিশনের ড্রাফট করব, তখন পার্ট হয়ে যাবে 8টি। 4, 4, 8, 4, 4, 8। সহজ মিউজিক্যাল থিওরির মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের সারা জীবনের এই কৌশলটা, এই থিওরিটাকে আপনার ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। এই কজ অফ অ্যাকশনের ঝামেলাটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, কজ অফ অ্যাকশন বলতে গিয়ে প্রাসঙ্গিক কথাগুলি বলতে হচ্ছে। আসুন আমরা সরাসরি কজ অফ অ্যাকশনের সেই পার্ট বা থিওরির দিকে মুভ করি। আমরা প্রথমেই বলবো
115 115 পার্ট, পর্যবেক্ষণের 4টা পার্ট। 115 পর্যবেক্ষণের 4টা পার্ট। এই 4টা পার্ট হলো, প্রথম ইনফর্মড অর্থাৎ তর্কিত জাজমেন্ট অ্যান্ড অর্ডারের ডেট। নাম্বার 1, প্রয়োজনে খাতা কলমে লিখে রাখুন, শুধু পরীক্ষা নয়, সারা জীবনের জন্য। এনি কাইন্ড অফ মামলা, কজ অফ অ্যাকশন আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। প্রথম নাম্বার 1, আমি এখন বলছি 115 115 মাথায় আনবেন না, এখন হ্যাঁ এলোমেলো লাগাবেন না। বহুত লেকচারে দেয়, বহুত জনে লেকচার দেয়, বহুত জনে বহুত বুঝাচ্ছে, বহুত গল্প শুনছি, এত গল্প শোনার সময় নেই। আমি কোনো ফি নিয়ে আপনাদের সামনে বক্তব্য দিতে আসি নাই। ফি নিয়ে আমার লক্ষ্য না, উদ্দেশ্য না। আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স, আমার ক্ষুদ্র জার্নি থেকে আমি যতটুকু রিয়েলাইজেশন করতে পেরেছি, যদি একটি বিষয়কে যথাযথভাবে উপস্থাপন বোঝানো যায়, জটিল বিষয়টি সহজ হয়। যেহেতু সম্মানিত বিজ্ঞ আইনজীবী বন্ধুরা হাইকোর্ট ডিভিশনে পরীক্ষা দেবেন, এখানে কেউই ঢাল বলার সুযোগ আমার নাই, দুর্বল উইক বলার সুযোগ আমার নাই। বিদায় যারা ফার্স্ট, যারা খুবই মেধাবী, ওনাদেরকে নিয়ে আমার বক্তব্য না। কেউ কার্যত শিখায় না। আজকের এই বক্তব্যের পরে লাইফ টাইম সারা জীবন কজ অফ অ্যাকশন ক্লিয়ার। আর কারো কাছে গিয়ে দন্না দিতে হবে না ইনশাআল্লাহ। আর আলোচনা বাড়াইতে চাই না। আমি কজ অফ অ্যাকশনে ছিলাম, এখন কথা বলছি সিআরপিসি 115 সেকশন দ্বারা আনিত রিভিশনের ক্ষেত্রে কজ অফ অ্যাকশন অংশ হবে 4টি, পার্ট 4টি। নাম্বার 1, ইনফর্ম জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি ডেট। খাতায় লিখে রাখুন, ইনফর্ম জাজমেন্ট অ্যান্ড অর্ডারের ডেট। নাম্বার 2, পাসিং কোড। নাম্বার 2, পাসিং কোড, যে কোড এই জাজমেন্টটা, ইনফর্ম জাজমেন্টটা পাস করছে। নাম্বার 3, যে মামলার তাইক্যা, যে মামলা এই জাজমেন্টটা পাস হয়েছে, মামলার নাম্বার। নাম্বার 3, মামলার নাম্বার। নাম্বার 4, যে আদেশটা বিজ্ঞ ট্রায়াল কোর্ট পাস করছিলেন, সেই আদেশ। 4 হলো, আবারও রিপ্লাই করছি। নাম্বার 1, পাস ইনফর্ম অর্ডারের ডেট। নাম্বার 2, পাসিং কোডের নাম। নাম্বার 3, যে মামলায় এই জাজমেন্ট অর্ডার দিছে, ওই মামলার নাম্বার। নাম্বার 4, এই কোর্ট কি জাজমেন্ট দিয়েছিলেন। এই হলো 4টা অংশ, 4টা পার্ট কজ অফ অ্যাকশনের। এই 4 পার্টের
সাধারণত 115(1), আমি এখন বলছি 115(1) সেকশন দ্বারা যখন ডিভিশন আনয়ন করা হবে তখন এই 4টা পার্ট। আর সাধারণত যে কোনো মামলার কজ টাইটেল লেখার সময় এই 4টা পার্ট সারা জীবনে 4 পার্ট। সারা জীবন যে কোনো মামলার কজ টাইটেল লিখতে গিয়ে এই 4টা পার্ট। তাহলে কোনটার পরে কোনটা আসবে, এই কথাটা যদি আমাদের মেমোরিতে সেভ করে রাখি, ইনশাআল্লাহ কজ অফ টাইটেল নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করতে হবে না। আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। প্রয়োজনে খাতায় লিখে নোট করে রাখুন। এখন বলবো 4টা পার্টকে আবার বলছি যে 8টা পার্ট যখন, আর এটা হবে শুধু এই রিভিশনের বেলা। আরেকটা কথা মনে রাখবেন, সমস্ত মামলায় 4 পার্ট, সমস্ত মামলায় 4 পার্ট, শুধু এই সেকশনটার বেলা 8টা পার্ট হবে। এই সেকশনটা হলো সিপিসির 115(4) লিভ ফর রিভিশন। লিভ ফর রিভিশন লেখার সময় 8টা পার্ট হয়, আর কোথাও 8 পার্ট নেই। সে 8 পার্ট বলবো, আর কোথাও নেই। তাহলে কি বন্ধুরা, প্রথম 4টি পার্ট ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে সিআরপিসির 115(4) বাকি 4 পার্ট কি? একই কথা পুনরায় রিপ্লাই করবে। সেটা কিভাবে? এটা একটু মনোযোগ দিয়ে শুনে। আমি প্রথম বলছি, প্রথম 4 পার্টে কি বলছি? প্রথম কি? প্রথম বলছি পাসিং ডেট, সরি আরেকটু ক্লিয়ার করে বলি, অর্ডার ডেট। দ্বিতীয়, যে কোর্ট পাস করছে কোর্টের নাম, তৃতীয় মামলার নাম, চতুর্থ যে আদেশটা দিছি। এই 4 পার্টের সময় হুবহু টার্ন বাই একইভাবে সিরিয়ালি আরো 4টা পার্ট করবে, একই অবস্থায় বসবে। অর্থাৎ 115 যখন কোনো 115(1) যখন কোনো রিভিশন করতে হইতে বিচারিক কোর্ট, ট্রায়াল কোর্ট, একমাত্র কোর্ট, এই কথাটা মনে রাখবেন। আলোচনার প্রাসঙ্গিক ক্রমে যা আসবে, যে পয়েন্টগুলি আসবে, এগুলি মুখস্থ করে নেবেন। বিচারিক ট্রায়াল কোর্ট যখন একমাত্র কোর্ট থাকে, সেই কোর্ট থেকে উৎপত্তি আদেশের এগেইনস্টে 115(1), আর যখন কোর্ট হয়ে যায় 2টা, তখন 115(4) খেলা শুরু। তাহলে কোর্ট যেহেতু 2টা, তাহলে 2 কোর্ট 2 রকম আদেশ দিছিল। তো প্রথম কোর্ট 115(1) একমাত্র কোর্ট, পার্ট 4টা। তাহলে এর পূর্ববর্তী আরেকটি কোর্ট ছিল, অর্থাৎ ফার্স্ট কোর্ট। তাহলে ফার্স্ট কোর্টের থেকে আদেশের এগেইনস্টে দ্বিতীয় কোর্ট, দ্বিতীয় কোর্টের এগেইনস্টে আমরা হাইকোর্টে আসছি। তাহলে ফার্স্ট কোর্টেরও 4টা পার্ট আছে, এই জন্য পার্ট হয়ে যায় 4টা। তাহলে 4টা পার্ট ক্রোনোলজি কিভাবে হবে? সেম বিষয়।